আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিন। সাথে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে শুধু অপরাধমুক্ত নয়, ভালো নৈতিক চরিত্র প্রমাণও বাধ্যতামূলক। চড়া বেতনে নিয়োগ দিচ্ছে আইস, আরও অভিবাসী পাকড়াওয়ের সংখ্যায় আতঙ্ক। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে নতুন যুদ্ধের আশঙ্কায় ইরানের। পাকিস্তান ও ভারতের পরিস্থিতির উপর নজর রাখছে যুক্তরাষ্ট্র। এবং মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, নির্বাচন 28 ডিসেম্বর। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব অর্জনের নিয়ম আরও কঠোর করেছে ট্রাম্প প্রশাসন। নতুন নীতিমালায় বলা হয়েছে, নাগরিকত্ব পেতে হলে অভিবাসীদের শুধু অপরাধমুক্ত থাকার প্রমাণ নয়, বরং ভালো নৈতিক চরিত্র প্রদর্শন করতে হবে। মার্কিন সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস জানিয়েছে, কর্মকর্তারা এখন থেকে আবেদনকারীর সামগ্রিক আচরণ, সামাজিক মানদণ্ড মেনে চলা ও ইতিবাচক অবদান রাখার বিষয়গুলো বিবেচনা করবেন। অপরাধ এড়ানো ছাড়াও পরিবারের দায়িত্বশীলতা, সমাজে অংশগ্রহণ, কর পরিশোধ ও স্থিতিশীল কর্মসংস্থানকে ইতিবাচক হিসেবে ধরা হবে। অন্যদিকে হত্যা, ভয়াবহ অপরাধ, নির্যাতন, গণহত্যা কিংবা একাধিকবার মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, মিথ্যা নাগরিক দাবি করার মতো কার্যক্রম নাগরিকত্ব পাওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়াবে। তবে বকেয়া কর বা শিশু খরচ পরিশোধের মতো সংশোধনমূলক পদক্ষেপ আবেদনকারীর পক্ষে সহায়ক হতে পারে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ প্রমাণ করছে ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসীদের পাশাপাশি বৈধ অভিবাসন প্রক্রিয়াতেও কঠোরতা বাড়াচ্ছে। মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস বিপুল জনবল নিয়োগের উদ্যোগ নেওয়ায় অভিবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ট্রাম্প প্রশাসনের গণবিতরণ পরিকল্পনা বাস্তবায়নে আইস 10,000 পর্যন্ত নতুন এজেন্ট ও সহায়ক কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। এর ফলে ভবিষ্যতে আরও বেশি অভিবাসী ধরপাকড় ও বিতরণের আশঙ্কা তৈরি হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, চড়া বেতনে এই নিয়োগের ফলে বিপুল সংখ্যক মানুষ আইসে যোগ দিবে এবং তাদের প্রধান দায়িত্ব হবে মাঠে নেমে অভিবাসীদের শনাক্ত, আটক ও দেশ থেকে বিতরণ করা। এতে অপ্রতিবন্ধী ও ঝুঁকিপূর্ণ অভিবাসী পরিবারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। ইতিমধ্যে আইসের নিয়োগে বয়সীমার বাধা তুলে নেওয়া হয়েছে, ফলে 18 বছর ঊর্ধ্বে যে কেউ আবেদন করতে পারছেন। এতে জনবল বাড়ানো আরও সহজ হয়ে যাচ্ছে। সমালোচকদের মতে এই সিদ্ধান্ত কেবল আইসের শক্তি বাড়াবে এবং অভিবাসীদের জন্য ভয় ও অনিশ্চয়তা আরও গভীর করবে। অভিবাসী অধিকার কর্মীরা বলছেন, নতুন এজেন্টদের নিয়োগ মানে গ্রেফতার অভিযান আরও ঘন ঘন চালানো হবে। তাদের ভাষায় প্রতিটি নতুন নিয়োগ মানে আরও একটি পরিবার ভাঙনের শঙ্কা। ইরানের সর্বোচ্চ নেতার শীর্ষ সামরিক উপদেষ্টা ইয়াহা রহিম সফাভি সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। তার ভাষায়, বর্তমান পরিস্থিতি শান্তি নয়, বরং স্থগিত যুদ্ধের একটি ধাপ। সম্প্রতি ইসরায়েল ও ইরান উভয় পক্ষই ভবিষ্যৎ হামলার হুঁশিয়ারি দিয়েছে। এর আগে জুনে ইসরায়েল আকস্মিক হামলা চালালে ইরানের শতাধিক সেনা ও নাগরিক নিহত হয়, আর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলও ক্ষতিগ্রস্ত হয়। যুক্তরাষ্ট্র ইরানের নিউক্লিয়ার স্থাপনায় বোমাবর্ষণ করে। 12 দিনের সংঘর্ষে 1000-এর বেশি প্রাণহানি ঘটে। সফাভি বলেছেন, ইরান সম্ভাব্য সবচেয়ে খারাপ পরিস্থিতি মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে এবং কূটনীতি, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও সাইবার সক্ষমতা জোরদার করছে। তার মতে, দুর্বলরা সবসময় পিষ্ট হয়, তাই ইরানকে আরও শক্তিশালী হতে হবে। এশিয়ার পারমাণবিক প্রতিবেশী ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। দেশের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রোববার এনবিসি নিউজকে জানান, দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি রক্ষা করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই প্রতিদিনই ওয়াশিংটন পরিস্থিতির উপর নজর রাখছে। গত মে মাসে সামরিক সংঘাতে জড়ায় ভারত ও পাকিস্তান। পরে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। যদিও ভারত দাবি করেছে এই সমঝোতায় ট্রাম্পের কোনো ভূমিকা ছিল না, পাকিস্তান আবার সম্পূর্ণভাবে তার কৃতিত্ব স্বীকার করেছে। রুবিও বলেন, যুদ্ধবিরতি ধরে রাখা সহজ নয়, তবে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচেষ্টায় আমরা ভারত পাকিস্তান থেকে শুরু করে কম্বোডিয়া, থাইল্যান্ড, রুয়ান্ডা ও কঙ্গো পর্যন্ত শান্তির বার্তা দেখতে পেয়েছে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় যে কোনো সুযোগ আমরা কাজে লাগাবো।
মিয়ানমারের সেনা সমর্থিত জান্তা সরকার দীর্ঘ 4.5 বছর পর জরুরি অবস্থা তুলে নিয়ে 28 ডিসেম্বর নির্বাচনের আয়োজনের ঘোষণা দিয়েছে। 2021 সালের ফেব্রুয়ারিতে সেনাবাহিনীর রক্তক্ষয়ী অভ্যুত্থানের পর এটি প্রথমবারের মতো নির্বাচনের ঘোষণা। জান্তা সরকার 10 সদস্যের রাষ্ট্রীয় নিরাপত্তা শান্তি কমিশন গঠন করেছে, যার নেতৃত্বে রয়েছেন জান্তার প্রধান জেনারেল মিন অং লাই। এছাড়াও 30 সদস্যের একটি কেন্দ্রীয় সরকারও তৈরি করা হয়েছে। 2021 সালে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী ক্ষমতা দখল করে এবং নোবেলজয়ী নেত্রী অং সান সুচি সহ অন্য কর্মকর্তাদের গ্রেফতার করে জরুরি অবস্থা জারি করে। পরবর্তীতে তা কয়েক দফায় বাড়ানো হয় এবং সর্বশেষ 2025 সালের ফেব্রুয়ারিতে 6 মাসের জন্য মেয়াদ বাড়ানো হয়েছিল। এর আগে দেশ জুড়ে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর হামলা ও অস্থিতিশীলতার কারণে নির্বাচন পিছিয়ে গিয়েছিল। 2015 সালে অং সান সুচির নেতৃত্বে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি ঐতিহাসিক বিজয় অর্জন করেছিল, যা 1990 সালের পর মিয়ানমারের প্রথম প্রতিযোগিতামূলক নির্বাচন ছিল। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অফ ইউএস এর বনভোজন। আমেরিকান জার্সি গায়ে বাংলাদেশি তরুণ সুমন বাড়ির বর্ণিল ক্রিকেটে যাত্রা। সমুদ্র খাত অর্থনীতির জন্য এক নতুন বাংলাদেশ সৃষ্টি করতে পারে বলেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের কর্মপরিকল্পনা প্রস্তুত, চলতি সপ্তাহেই প্রকাশ। ডাকসু মনোনয়ন ফরম কেনার শেষ দিনের প্রার্থীদের ভিড়। চট্টগ্রামে কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, নিহত 5। এবং রূপগঞ্জে বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন। আবারও স্বাগতম সিবিএন টিভিএসের সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নিউ ইয়র্কে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অফ ইউএস এর উদ্যোগে বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত 15 অক্টোবর 2025 অ্যাস্টোরিয়ার রেইনি পার্কে ছায়াঘেরা সবুজ বৃক্ষরাজির মাঝে দিনব্যাপী আয়োজনে প্রবাসী মৌলভীবাজারবাসীরা পরিবার পরিজন নিয়ে মিলিত হন। আয়োজন জুড়ে ছিল হাসি আনন্দে ভরা আড্ডা, সুস্বাদু খাবারের আসর এবং নারী ও শিশু কিশোরদের জন্য নানা ইভেন্ট। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল র্যাফেল ড্র, যা আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করে। আয়োজকরা জানান, এই ধরনের আয়োজন প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করে এবং নতুন প্রজন্মকে সাংস্কৃতিক শেকড়ের সঙ্গে পরিচিত করে। দিন শেষে বিভিন্ন প্রতিযোগিতা ও ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দরা। উচ্ছ্বাস, মিলন আর হৃদ্রতার আবহে বনভোজন পরিণত হয় প্রবাসে এক অনন্য মিলন মেলায়। 2006 সালের অনূর্ধ্ব 19 বিশ্বকাপে আমেরিকার হয়ে খেলে ইতিহাস গড়েছিলেন সিরাজগঞ্জের সন্তান সুমন বাড়ি। তিনি প্রথম বাংলাদেশি আমেরিকান যিনি বিশ্ব মঞ্চে আমেরিকার প্রতিনিধিত্ব করেন। ছোটবেলা থেকে ক্রিকেটের প্রতি টান ছিল প্রবল। মাত্র 11 বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেও ব্যাট বলের স্বপ্ন তাকে ছাড়েনি। সিরাজগঞ্জে কাজিন লিটনের সঙ্গে ক্লাব ক্রিকেটে দেখা ও খেলার অভিজ্ঞতায় তার ভিত্তি তৈরি করে। সুমন কলম্বো বিশ্বকাপে মাঠে নেমেছিলেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নারের মতো ভবিষ্যতের তারকাদের বিপক্ষে। ব্যাটিং আর দুর্দান্ত ফিল্ডিং তাকে আমেরিকার দলে জায়গা এনে দেয়। এর আগে টরন্টোতে অনূর্ধ্ব 19 কোয়ালিফায়ারে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল তার দল। যদিও সিনিয়র দলে খেলার স্বপ্ন আইসিসির সাসপেনশনে থেমে যায়, সুমন থামেনি। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগে ইউনাইটেড ফাইটার্স এবং বাংলাদেশি লিগে বাংলাদেশ জায়ান্টস দলের হয়ে খেলছেন। ফিটনেস থাকলে আরও 10 বছর খেলতে চান। এখন সুমন বাড়ির সবচেয়ে বড় ইচ্ছে বিপিএলে খেলা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সমুদ্র আমাদের জন্য উপহার নিয়ে অপেক্ষা করছে। এ খাত আমাদের অর্থনীতির জন্য বৈচিত্র্যময় একটা নতুন বাংলাদেশ সৃষ্টি করতে পারে। সোমবার জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, বৈচিত্র্যময় অভ্যন্তরীণ জলাশয়ে পরিপূর্ণ এ দেশে মৎস্য সম্পদের উন্নয়ন ও সম্প্রসারণের যেমন ব্যাপক সম্ভাবনা রয়েছে, অন্যদিকে বিশাল বঙ্গোপসাগরের অফুরন্ত মৎস্য সম্পদ ও পানিভিত্তিক অর্থনৈতিক বিকাশের সুযোগ করে দিয়েছে। আমরা এখনও সমুদ্রের জগতে প্রবেশ করতে পারিনি। আমাদের বঙ্গোপসাগরে সুষ্ঠু জমি পরিচালনা করে গভীর সমুদ্রে মাছ ধরার অঞ্চল চিহ্নিত করতে হবে। এটি শুধু বেশি মাছ ধরার বিষয় নয়, এটি একটি ইন্ডাস্ট্রি গড়ে তোলার বিষয়। এজন্য আমাদের গবেষণায় সক্রিয়ভাবে যুক্ত হতে হবে, আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে হবে।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, নির্বাচন কমিশন আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। সংসদ নির্বাচন উপলক্ষে এর মধ্যে একটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে এবং তা অনুমোদনের জন্য কমিশনে জমা দেওয়া হয়েছে। এ সপ্তাহের মধ্যে তা প্রকাশ করা হবে। সোমবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এই কথা জানান সচিব। সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা হালনাগাদ প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন নির্বাচনী এলাকার সীমানা নিয়ে আসা ৮২টি আপত্তির শুনানি আগামী ২৪ আগস্ট থেকে একটানা ৪ দিন ধরে অনুষ্ঠিত হবে। শুনানি শেষে দ্রুত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এনআইডি সংশোধন প্রসঙ্গে সচিব বলেন, এনআইডি সংশোধনের জন্য যে আবেদনগুলো প্রাথমিকভাবে বাতিল হয়েছে সেগুলো পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। বর্তমানে সারা দেশে এ ধরনের আপিলের সংখ্যা প্রায় ৮০,০০০। ইসি মনে করে যদি ডাটা এন্ট্রি আরও নিখুঁত হয় তাহলে আপত্তির সংখ্যা আরও কমে আসবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম কেনার শেষ দিনে প্রার্থীদের ভিড় চোখে পড়ার মতো। সকাল থেকে সিনেট ভবন ও বিভিন্ন হল অফিসের প্রার্থীদের ভিড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ৭ দিনের শেষ দিনে ফরম কেনা ও জমা দেওয়ার প্রবণতা বেশি দেখা গেছে। এবছর ডাকসু নির্বাচনে ৭ থেকে ৮টি প্যানেল ও বহু স্বতন্ত্র প্রার্থী অংশ নিচ্ছেন। ছাত্রদল, ছাত্র শিবির, বাম জোট ও অন্যান্য সংগঠন দুপুর থেকে ফরম সংগ্রহ প্রার্থিতা ঘোষণা শুরু করেছে। চট্টগ্রামের সিটি গেইট এলাকায় কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন। সোমবার ভোরে ৪:৫টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, ভাটারিয়া থেকে নগরের ফিশারি ঘাটগামী একটি ছোট পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা কাভার্ড ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ৩ জন মারা যান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়। স্থানীয়রা জানান, পিকআপটি বেপরোয়া গতিতে চলছিল। তাদের দাবি, অতিরিক্ত গতি থাকায় নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির নতুন সদস্য ফরম বিতরণ ও পুরাতন কমিটির সদস্য ফরম নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার সোফরা কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বসির উদ্দিন বাচ্চু, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল, উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সেলিনা আক্তার, ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিন্নত আলী প্রমুখ। পরে নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন কমিটির সদস্য ফরম নবায়ন করা হয়। দর্শক, এই ছিল সিবিএন টিভি নিউজের সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।